প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সময়ের পডকাস্ট ফেস টু ফেসে। সাথে আছে আমি তানজিলা টুইঙ্কেল, এবং আমার সাথে যিনি আছেন তিনি গত ২০ বছরে তার ক্যারিয়ার জীবন এবং তার ঝুলিতে রয়েছে ৭০০-র বেশি বিজ্ঞাপন, নাটক, ওটিটি প্ল্যাটফর্ম, এবং তার আরেকটি পরিচয় আছে যাকে আমরা চিনি জুলাইয়ের একজন অগণিত একজন কণ্ঠস্বর হিসেবে। তাকে আসলে আর কোনো বিশেষণে বিশেষায়িত করতে চাই না। আমাদের সাথে আছেন আসাদুজ্জামান আসাদ, এবং আমন্ত্রণ আপনাকে আমাদের আজকের শোতে। ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু জানতে চাইবো যে আপনি তো একজন ঝলমলে মিডিয়ার একজন তারকা ছিলেন। সেই মিডিয়া থেকে আপনি অ্যাক্টিভিস্ট হয়ে উঠলেন আসলে কবে নাগাদ? আমি একজন মিডিয়া কর্মী ছিলাম। আর অ্যাক্টিভিস্ট হয়ে ওঠার কোনো পরিকল্পনা, এটা আসলে সময়ের সাথে সাথে নিজেরই অবস্থানটা ক্লিয়ার হয়। যখন পরিস্থিতি নাজুক হতে থাকে এবং দিনের পর দিন আমার চোখের সামনে বাংলাদেশের মানুষের জনগণের নিরাপত্তা, মানবাধিকার লঙ্ঘন হচ্ছিল, ক্রমান্বয়ে বাড়ছিল, এবং একটা পর্যায়ে যখন সবকিছু কলাপস করছিল, কারফিউ, ছোট ছোট বাচ্চারা, তখন আমার কাছে মনে হয়েছিল এই মুহূর্তে ঘরে বসে ফেসবুকে স্ক্রল করা, ব্রেকিং নিউজ দেখা, এটা শুধু শুধু কালক্ষেপণ এবং এক ধরনের কাপুরুষের লক্ষণ আমি মনে করি। শুধুই ঘরে বসে এগুলো দেখা। আমার কাছে মনে হলো আমার বাচ্চাদের সাথে দাঁড়ানো উচিত। আমি আমার মতো করে শুরু করলাম। তারপরে তো এই পথ চলা এখনো বিদ্যমান। জুলাই থেকেই আপনি অ্যাক্টিভ ছিলেন, কিন্তু আমরা কিন্তু আপনাকে চিনেছি আসলে ৩রা অগস্টের মধ্য থেকেই, মানে ৩রা অগস্ট থেকে ৩রা আমরা অগস্ট না, আপনার একটা ১ অগস্ট স্টেটমেন্ট থেকে। দেখলাম। ১ অগস্ট ছিল আহ, সেটা। ঠিক, কিন্তু এর আগে যদি আপনি আন্দোলন করে থাকেন সেই সময়টাতেও তো অনেকেই সামনে অগ্রযাত্রায় ভূমিকা রেখেছেন, বা অনেককে আমরা দেখেছি ল্যামলাইটে ছিলেন, কিন্তু আপনার এমন কি অ্যাক্টিভিটি ছিল যেটার মধ্য দিয়ে আপনি তার পরবর্তী সময় লাইমলাইটে এসেছেন, কিংবা লাইমলাইটে আসার জন্য এমন কোনো কিছু আপনি করেছিলেন কিনা? না, কেন করবো? আমি তো বাচ্চাদের জন্য রাস্তায় নেমেছি। আমি তো লাইমলাইটের একটা গ্ল্যামার ওয়ার্ল্ডে ছিলামই। একটা আর্টিস্ট ৭০০ বিজ্ঞাপন করার পর আর কি লাইমলাইট দরকার আছে জীবনে? আমার করা বাংলাদেশে এমন কোনো রিনোন ব্র্যান্ড কোম্পানি নাই যেগুলো টিভিসি অফিসে স্টিল আমি করি নাই। মানে বাংলাদেশে, মানে ইকোনমিতে যে বড় বড় কোম্পানিগুলো কন্ট্রিবিউট করে পুরো ইকোনমিতে, প্রত্যেকটার কাজ হয়েছে। তো আমার লাইমলাইট আর কি হবে? আমি থিয়েটার করেছি। হ্যাঁ, আমি নাটক করিনি। হাতে গোনা ২-১ টা করেছি। ৩-৪ টা সিনেমা করেছি। এখন এমন আর্টিস্ট আছে যে হয়তো ধরেন সারা বছর কাজ করে, তাদেরকে নিয়ে কথা হয় না। স্পটলাইট পায় না। আমার তো জনগণের জন্য রাস্তা নামা, বাচ্চাদের জন্য রাস্তা নামা। আমার স্পটলাইটের দরকার নাই। কিন্তু আমরা আসলে আপনাকে সেই জুলাইয়ের মধ্য থেকেই আসলে চিনি। হুম। ধরুন অগাস্ট থেকেই আসলে আমরা সরগরম দেখলাম, আপনি মাঠ কাঁপাচ্ছেন, কথা বলছেন, বিভিন্ন ইস্যু নিয়ে আপনি কথা বলেছেন। কিন্তু এর আগে আসলে আপনি যেহেতু কাজ করেছেন দীর্ঘ সময় ধরে, আমরা আসলে আপনাকে তেমন একটা দেখতে পাইনি কেন? বা আপনি তখন এতটা সোচ্চার ছিলেন না কেন? কিংবা সময় সেই সময়টাই কি আসলে লাইমলাইট ধরার একটা না, প্ল্যাটফর্ম ছিল এখন বলে? লাইমলাইট কথাটার আসলে ব্যাখ্যাটা আমাকে বোধহয় এভাবে দিতে হয়। লাইমলাইট যেখানে বাচ্চা-কাচ্চা মরে মানে পাখির মতো মারা যাচ্ছে, তখন আমি বসে থাকা, মানে আমি কি আচ্ছা, এই পয়েন্টটা আপনি আমাকে একটু ক্লিয়ার করেন। আমি যে স্টেটমেন্টটা দিলাম ১ অগাস্ট, আমি কি করে, হাউ ডু আই নো যে এটা ভাইরাল হবে, যে এটা মানুষ অ্যাকসেপ্ট করবে? বা আজকে হয়তো আমি বেঁচে গেছি, ফ্যাসিবাদ সরকার বিদায় হইছে। যদি বিদায় না হতো, তাহলে কি আমার জীবনে ২ তারিখ আসতো? কিন্তু সেই সময়টাতে কিন্তু কথা তারাই বলেছেন যারা মোটামুটি একটা ক্লিয়ার ছিলেন যে না, হয়তোবা এই ক্লিয়ার কিভাবে? গভর্নমেন্ট, সেকালের গভর্নমেন্টে হয়তোবা কোনো একটা থাকে না যে চেঞ্জেস কিছুটা আসবে, আজ করতে পারছিলেন বিধায় আপনারা তখন অ্যাক্টিভ ছিলেন বা তো ভোকাল সেই ছিলেন। একই প্রশ্ন যদি আমি আপনাকে ছুড়ে দিই, তাহলে আমার মতো করে কেন সবাই বলে নাই? যে বক্তব্যগুলো আমি দিয়েছি, যে কথাটা আমি বলেছি, সে একই টাইপের কথা কেন অন্য শিল্পীরা বলে নাই? তাদের সেই গাটসটা ছিল না। আমার সেই গাটসটা তখনও ছিল, এখনো আছে, এবং তাও যদি বলি, তখনও তো আমার সাথে অনেকেই কথা বলেছে। তারা এখন কেন কথা বলে না? প্রেক্ষাপট হিসেবে আপনার আসলে কি মনে হয় যে প্রেক্ষাপট তারা যাই কি হোক না কেন, শুধুমাত্র ল্যামলাইট ধরে রাখার জন্য বা প্রেক্ষাপট যাই হোক না জুলাইকে কেন, পুঁজি করে কি তখন জাস্ট ফেম পাওয়ার জন্য কি তারা জাস্ট কথা বলেছেন তখন, কিংবা সেই দেখেন, সময়টাতেই ছিলেন অ্যাক্টিভ? মানে বাংলাদেশের ওই যারা আসলে ফ্যাসিবাদ গভর্নমেন্টের ছত্রছায়ায় ছিল, তারা সময়ের সাথে সাথে তাদের ঘোল পাল্টেছে। তারা নতুন করে আরেক জায়গায় মানে বাসা বেঁধেছে। এটা তাদের চরিত্র। আমি মোটেও অবাক হই না। এটা তাদের চরিত্র। আমার পাশে অনেকে ছিল, তারা এখন নাই। তারা এখন নতুনভাবে কথা বলছে। কেউ বলছে যে জুলাইতে আ আমাদের এভাবে রাস্তায় নামাটা জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল। আমি তো এই কথা বলব না কখনো। সো আমার কাছে এটা কখনোই ভুল ডিসিশন মনে হয় নাই।
এবং আমি জুলাইকে ছোট করে খাটো করে যে কেউ আমার সামনে কথা বলবে আমি তা কাউকে ছেড়ে দিয়ে কথা বলব না। আপনার সম্পর্কে বিগত কিছুদিন ধরে একটা রিউমার আছে। রিউমার না, আসলে আমরা দেখতে পেয়েছি আপনি একজন প্রবীণ অভিনেত্রীকে নিয়ে মিমিক্রি করে একটি পোস্ট দিয়েছেন, যেটি নিয়ে আসলে খুবই সরগরম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। তো এর নেপথ্যে কারণ হিসেবে আপনি কি ব্যাখ্যা করবেন? আ শব্দটা মিমিক্রি, কিন্তু আমার পার্সপেক্টিভে এটা হচ্ছে গিয়ে প্রতিবাদ। আ আমি অনেকেই মিমিক্রি করতে পারি, কিন্তু সেটা ধরেন ফ্রেন্ড মহলে, বাসায় আম ফান করে। কিন্তু উনাকে তো আমার মনে হয় অনেকেই মিমিক্রি করতে পারে। বিকজ উনি একটু অন্য ধাঁচের বাংলা ভাষা বলে। আমি জানি না বাংলা ভাষার এই ধাঁচটা উনি কোত্থেকে শিখেছে, কোন প্রতিষ্ঠান থেকে উনি পেয়েছে, বা কোন আপব্রিঙ্গিং থেকে উনি আজগে করে কথা বলা, যেটা ওই আমাদের ওপার বাংলার কলকাতার অ্যাকসেন্টটাকে মাথায় রেখে ওই দিন শেষে এরা আসলে সূক্ষ্ম একেকটা রয়ের এজেন্ট। এরা সারা জীবন এই দেশের সংস্কৃতিতে পাখা মেলে বসেছিল ঈগল পাখির মতো, এবং সুযোগ বুঝেই ওরা সবসময় আমাদের দেশের কৃষ্টি কালচারকে ওরা আসলে দ্বৈত রথে পরিণত করেছে। আমাদের যে বাংলা ভাষাটা সেটা, এবং যাকে আপনি মিমিক্রি করেছেন, আমি নামটা নিচ্ছি না। আমি একটু যদি জানতে চাই আপনার মতে উনার যে ল্যাঙ্গুয়েজটা, উনি যেভাবে ভাষাটাকে ব্যবহার করছেন, সেটি যদি আমরা একটু উদাহরণস্বরূপ দেখতে চাই, মানে আপনার কাছে কেন মনে হচ্ছে যে সেখানে একটি ভুল ভাষাকে উনারা প্রয়োগ করছেন বা বাংলাটাকে ভুলভাবে প্রয়োগ না, করছেন? আমি ভুল বলব না। এটা কোনো না কোনো দেশে একটা ভাষার তো অ্যাকসেন্ট। তাদের জন্য এটা ঠিক আছে। কিন্তু আমাদের বাংলাদেশের বাংলা ভাষা অনেক প্রমিত, অনেক শুদ্ধ এবং অনেক শ্রুতিমধুর। হাদী ভাই অথবা হাদী সাহেব অথবা মোস্তফা সরোয়ার ফারুকী কোনো একটা ভাষা থাকতে পারে। কিন্তু সেটা আমাদের ভাষা নয়। তাহলে 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 আমাদের আমাদের ভাষা কোনটা? তাহলে এক্সাক্টলি আমাদের ভাষা কোনটা? আপনার মতে আমাদের ভাষা কোনটা? এই যে আপনি যেভাবে কথা বলছি, আর উনার যে ভাষাটা সেটাকে আপনি তাহলে কিভাবে মানে বলতে চাইবেন? ওই যে পাশের বাড়ি, যাদের ছত্রছায়ায় ওনারা সারা জীবন চেটেপুটে খেয়েছে আমাদের সমাজকে, আমাদের কৃষ্টিকে। থাকবে এদেশে, মাখনটা খাবে, মানে সবকিছুর মাখনটা ওরা খাবে। আর আমাদেরকে ভুল তথ্য দিবে, মানে ভুল প্রপাগান্ডা ছড়াবে। এবং উনি এভাবে কথা বলে, এটা উনার পার্সোনাল ব্যাপার, আমার তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু উনি লন্ডনে বসে যে কাজটা করতে গেল, এই যে আমাদের জুলাই যোদ্ধা হাসাদ আব্দুল্লাহ, সাদিক কায়েমকে ডিম ছুটতে গেল, এবং ডিম ছুটতে এ যাওয়ার পরে এনকারেজ করে উনি ওখানে একটা স্টেটমেন্ট দিল, সম্ভবত কোনো একটা বাসে। এবং উনি বলছিল যে, "আজকে তোমরা একটা দারুণ কাজ করেছো। সো এইটার জন্য তোমাদেরকে একটা ধন্যবাদ দিতে চাই।" এবং আমাদের এই ভাষাটা বঙ্গবন্ধুর ভাষা। এই ভাষাটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা, কাজী নজরুলের ভাষা। সো আমি এটা মাথায় করে রাখতে চাই। মাথায় করে রাখবেন আর হৃদয়ে রাখবেন সেটা বড় কথা না। আপনি নিজেই জানেন না আপনি কি আসলে। সো জনগণকে আপনি কি রিপ্লেস করবেন? আরেকটি বিষয় আপনার সম্পর্কে সম্প্রতি শোনা যায়, আম কখনো আপনি হাদির ছত্রছায়ায় যাচ্ছেন, কখনো আবার পাটোয়ারির ছত্রছায়ায়। তো আপনি কি আসলে ফেম পাওয়ার জন্যই কি এই ট্যাগগুলো আসলে ব্যবহার করেন? ছত্রছায়া বলতে কি? আমি তো হাদী ভাইয়ের ডানে বামে থাকা মানুষ। এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। এটা পুরো বাংলাদেশ জানে। আর পাটোয়ারি তো শুধু পাটোয়ারি কেন? আমার সাথে সবার ভালো সম্পর্ক। পাটোয়ারির সাথে সম্পর্ক ভালো, সাদৃশ্যের সাথে ভালো সম্পর্ক, হাসনাত আব্দুল্লাহর সাথে সম্পর্ক। আমার ওদেরকে দেখলে মায়া লাগে। আমার প্রচন্ড ভালোবাসা জাগে ওদেরকে দেখলে। প্রচন্ড শ্রদ্ধা জাগে। বিকজ একেকজন একেক দলমত যেকোনো নির্বিশেষে যে যার আইডিওলজি নিয়ে চলবে। দিন শেষে তো ওরা জুলাই যোদ্ধা। দিন শেষে ওরাই জুলাইকে ধারণ করে। তো যে জুলাইকে ধারণ করবে সে আমার ভাই, সে আমার বন্ধু, সে আমার আপনজন, পরম আপনজন। সো আমি তাদের সাথে আমাকে থাকতেই হবে। আজকে নাসিরুদ্দিন পাটোয়ারি কোনো একটা ইস্যুতে আমাকে সে পাশে পাবে। আমার ছোট ভাই আমাকে আপনি করে বলে। কিন্তু আমার কখনো, কখনো মনে হয় যে আইডিওলজিতে জ্ঞানে ওরা অনেক বড় আমার থেকে। সো আমি তাদের সাথে থাকবো না, কাদের সাথে থাকবো? ফ্যাসিবাদদের সাথে থাকবো? আ সম্প্রতি বেশ কিছুদিন আগে আমরা দেখতে পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোনামি এবং আপনাকে নিয়ে একটি ছবি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। বেশ রমরমায় ছিল ওই খবরটা। এমনকি চাওর হয়েছিল খুব। তো আসলে আপনাদের যে সম্পর্কটা আছে, এটা সম্পর্কে আসলে আমরাও একটু জানতে চাই। আপনাদের মধ্যে আসলেই কিসের, মানে বন্ডিংটা কিসের, এবং আপনারা কোনো সম্পর্কে আদৌ আছেন কিনা? আমি বোধহয় এই আ মানে যেটা বারবার বলছেন যে ভাইরাল শব্দটা আমরা এত শুনতে হয়, আমি তখন ক্লিয়ার করেছি we are cousin, এবং তার একদিন পরে আমি এটা ক্লিয়ার করি। এখন দেখেন উনার একটা অবস্থান আছে জুলাইতে, আ এবং আমারও একটা অবস্থান আছে। সো যারা বট বাহিনী বা যারা ধরেন ফ্যাসিবাদের যারা দোসর বা স্টিল যারা এখনো বিদ্যমান বাংলাদেশে, এবং সেটা মিডিয়া সেক্টরেও আছে, সোশ্যাল মিডিয়া তো আছেই। তারা বসেই থাকে কখন কিভাবে ট্রল করা যাবে, কখন কিভাবে হেনস্থা করা যাবে। তারা একদম মনে হয় সারাক্ষণ মনিটরে বসে থাকে।
তাদের কাছে এটা একটা হট কেকের মতো ছিল যে আমরা ফ্যামিলি সবাই মিলে রোজার ঈদের চাঁদ রাত্রে মেহেদি নাইটে আমরা সবাই বাচ্চা-কাচ্চা সবাই ছিল ওখানে। তো ফ্যামিলি ছবি আমাদের এরপর আরো ছবি আমি ওই ছবিটার পরে আরো কিন্তু ছবি ছাড়ি। গ্রুপ ছবি থাকে না ফ্যামিলির? তো আমার আর ছবি ওনার ছবি পরপর আ যেটা হয় যে লুফে নিছে। বিয়ে বহির্ভূত সম্পর্কে মেবি আছেন। এটা এ ধরনের কিছু রিউমার আমরা প্রত্যেকে, শুনতে পেয়েছি। প্রত্যেকে আমাদের আলাদা ফ্যামিলি আছে। আমার নিজের ফ্যামিলি আছে, উনার ফ্যামিলি আছে। তো মানে আর আমরা তো সম্পর্কে ভাই-বোন। মানে কেমনে মানে আসলে এটা এক ধরনের নোংরা প্র্যাকটিস ওই ভিউয়ার বাড়ানোর জন্য, আ অসম্মান করানোর জন্য। মানে দিন শেষে যাতে অ্যা মানুষ হেনস্থা হয়। এখন এগুলা নিয়ে চিন্তা করলে আসলে জুলাইকে খাটো করা হবে। ওরা সাকসেস হবে। কিন্তু we don't care আসলে। গত আমরা ৬ মাস যাবতই আমরা দেখতে পাচ্ছি যে আসলে আপনি মিডিয়া থেকেও বেশ খানিকটা দূরে আছেন। কিংবা বলা যায় যে আসলে মিডিয়াতে এখন আপনাকে আমরা তেমন একটা চোখে দেখি না। তো এখন এর নেপথ্যে কি কোনো সিন্ডিকেট কিংবা আপনাকে আসলে মিডিয়া থেকে আ দূর করে রাখা হচ্ছে কিংবা আপনি কাজ পাচ্ছেন না, আসলে বিষয়টা কেমন? লাস্ট ডিসেম্বর থেকে মানে ২০২৫ এর ডিসেম্বরের পর থেকে আমি কাজ করি না মানে আমি করতে চাচ্ছি, বিষয়টা এরকম না। আমাকে কাজে আর যে ডাকবে না এটাও আমি জানি। মানে আমি এটা ক্লিয়ার। আ ধরেন ১৮-১৯ বছর আমি বিজ্ঞাপন সেক্টরে কাজ করি। কত শত প্রোডাকশন হাউস, ডিরেক্টর, কাস্টিং, কস্টিউম, কো-আর্টিস্ট, বাচ্চা আর্টিস্ট, তাদের বাবা-মা এবং এত বড় একটা ইউনিটে একটা কাজ করি প্রত্যেকটা শুটিং এ। গত ডিসেম্বরের পর থেকে কাজ তো দূরের কথা। নট এ সিঙ্গল টেক্সট কেউ আমাকে ঈদ উইশ, পহেলা বৈশাখের উইশ, ঈদুল আজহার উইশ, একটা হাই হ্যালো, নট এ সিঙ্গল পারসন। এটা হচ্ছে মিডিয়ার ট্রুথ ফেস। সো আমি 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 সত্যিই ফরচুনেট। দিন শেষে আমার ট্রুথ ফেসটা বের হয়ে আসছে মিডিয়া কর্মীদের, কলিগদের যা একদম হাতে গোনা ২-১ জন আছে যাদের সাথে আমার খুব পার্সোনাল সম্পর্ক হয়। একদম নিতান্তই ২ থেকে ৩ জন। তাদের সাথে আমার অনেক ধরনের কথা হয়। বাট বাঞ্চ অফ পিপল তারা কেউ আমাকে পছন্দ করে না এবং আমি এটা নিয়ে অনেক হ্যাপি। বিকজ আমার কাছে মনে হয় যদি ১-১.৫ লক্ষ লোক মিডিয়াতে থেকে থাকে যাদের সাথে আমার কাজ হয়েছে, এখন আমাকে প্রায় ৭ থেকে ৮ কোটি লোক পছন্দ করে। মাঝখানটাতে মিডিয়া কর্মীদের সাথে আপনার আসলে এই দূরত্বটা মানে কি কারণে তৈরি হলো? মূলত কারণ একটাই, আমি যতদূর জানি ওরা ১ম থেকেই ভেবেছে যে হাদী ভাইয়ের সাথে আমার জার্নিটা ওদের পছন্দ হয়নি। এখন ওদের পছন্দ অপছন্দ দিয়ে তো আমি চলব না। আমার ব্যক্তিগত একটা আইডিওলজি থাকতেই পারে। এবং আমার ব্যক্তিগত আইডিওলজি থেকে যখন দেখলাম যে হাদী ভাই একটা ব্রিলিয়ান্ট মানুষ, একটা সৎ সাহসী মানুষ, আমি কিন্তু ওনার পিছে হেঁটেছি। একদম লাস্ট এখনো পর্যন্ত আমি ওনার মোটিভের মধ্যেই আছি। ওনাকে মেক্সিমাম পছন্দ করেন। তাতে আমার কিচ্ছু যায় আসে যেহেতু উনি সুশীল সমাজ নিয়ে এবং এই ধাপ্পাবাজি এই আর্টিস্টদের যে এক্টিভিটিস গুলা নিয়ে এই যে খয়রাতি ভাষা বলে, ১টা ২টা সিনেমা করতে গেলে ওপার বাংলা ওখান থেকে এসে এই যে নুসরাত ফারিয়া, আরিফিন শুভ, আ তারপর আরো যারা আছে মানে ১টা ২টা কাজ করে তারপর এখানে এসে ভাষা চেঞ্জ করে ফেলে। এগুলো নিয়ে উনি অনেক কথা বলেছে। আমাদের হাদী ভাই অনেক কথা বলেছে। তো এরা কি আসলে? এরা আসলে না ঘরকা না ঘাটকা। না এই দেশে না ওই দেশে। ইন্ডিয়া আপনি সারা জীবন দিয়ে ফেলে আপনার কোনদিন আপন করবে না। এই পর্যন্ত তো আপনি দীর্ঘ আন্দোলন করেই যাচ্ছেন। হাদি হত্যার বিচার কি আদৌ আপনারা পাবেন? কিংবা এর নেপথ্যে আসলে এই যে বিচারের কার্যটা যে এত আ ধীরে সুস্থে যাচ্ছে, এর আসলে মূল কারণ কি বলে আপনার প্রেক্ষাপটে কি দাঁড়ায়? দেখেন একটা হত্যাকাণ্ডে যখন পুরো রাষ্ট্র জড়িত থাকে, তখন আসলে এই প্রশ্ন আমি কাকে ছুড়ব? মানে ধরেন কোনো একটা ব্যক্তি যদি খুনটা করত বা ২ টো লোক মিলে করত, তাহলে একটা প্রশ্ন রাখা যায়, সলিউশন আসা যায়। পুরো রাষ্ট্র ব্যবস্থায় জড়িত হাদি হত্যাকাণ্ডের সাথে। সো আর এই প্রশ্নটা তো আমি আপনার মাধ্যমে আমি সরকারকে করতে চাই। তারা আজকে ৫ মাস হলো গভর্নমেন্ট ক্ষমতায়। তারা এটা নিয়ে কতদূর এগোলো, কতদূর এটা যাচ্ছে, কোন গতিপথে আগাচ্ছে? ওরা কি এখনো পর্যন্ত কোনো স্টেটমেন্ট, কোনো প্রেস ব্রিফিং এ যে আমরা এই পর্যন্ত এই মামলাটা নিয়ে এতদূর আ এগোলাম এবং জনগণকে এটা আমরা স্বচ্ছ ধারণা দিচ্ছি। এবং এই যে ফয়সালকে কলকাতায় ধরে রাখা হলো বা মানে ওকে যে আটক করা হলো, তার পরবর্তী আপডেট কি? কিছুই নাই। তাহলে আমি এই প্রশ্নটা কাকে করব? অবশ্যই গভর্নমেন্টে করব। বিচারাধীনতা দেখা যায় অনেক সময় গুম, হত্যা এরকম থ্রেট কিন্তু থাকে। তো এরকম আপনি পেয়েছেন কিনা বা যদি পেয়েও থাকেন আসলে কারা ছিলেন এর পেছনে? আমি তো জানি না তারা কারা এবং অবশ্যই দেশকে নিয়ে যারা কথা বলে তাদের বিরুদ্ধে তো অনেকেই কথা বলবে এখন। তাই না? তো আমিও প্রচুর পেয়েছি এবং এগুলো নিয়ে আমি মোটেও বিচলিত না। অনেকে বলে আপনি এভাবে ওপেনলি রিক্সা চলেন, ওপেনলি আমি বাসেও চড়ি। অ্যাম একজন লোক আমাকে দেখে, "ওহ মাই গড! আপনি বাসে?"
আমি বললাম, "হ্যাঁ, কেন? আমি কি হাতি? বাসে উঠতে পারবো না? মানে হাতি যেমন অনেক বড়সড় জায়গা লাগে, তাই কি?" বলে, "না, না, আপনি তো বেশ মজা করে কথা বলেন।" আমি বলি, "তাহলে কেন?" বলে, "আপনার ভয় লাগে না?" আমি বলি, কিসের ভয়? মানে কেন ভয় পাবো?" বলে, "না, আপনি যেভাবে কথা বলেন, আপনার তো এখন অনেক শত্রু।" আমি বলি, "হ্যাঁ, শত্রু তো। শত্রুকে নিয়ে চলতে হবে। আপনার কি মনে হয় যে হাদি হত্যার বিচারটা আদৌ আপনারা সুষ্ঠুভাবে হইতেই পাবেন? হবে। হইতেই হবে। পাবো কিনা এই কোয়েশ্চেন করাটাই আমি অপছন্দ করি। হবে, হইতেই হবে। আজকে না হোক, ১০ বছর পরে, ৫০ বছর হোক, এটা হইতেই হবে। আমাকে এটা জানতেই হবে। আমাদের দেশে তো বহুত ভালো, ভালো চলচ্চিত্র হচ্ছে, হ্যাঁ, ওটিটি এবং প্ল্যাটফর্মে কি কাজ হয় একটা করছে। কনটেন্টে সবকিছুই টেকনিশিয়ান, মেকআপ ম্যান, ডান্স কোরিওগ্রাফি সব হচ্ছে ইন্ডিয়ান। মাঝখান দিয়ে একটা সিনেমার হিরো কিং খান সে সিনেমা করে। তো বাংলাদেশে এই সিনেমা হলে মানে সিনেমা ইন্ডাস্ট্রি ৩০০ টা হল ছিল। প্রত্যেক মাসে ১০ টা ১২ টা সিনেমা রিলিজ হইতো। কই সেই আর্টিস্ট গুলা? কত ঘরানার সিনেমা এর হইতো। নেপথ্যে আসলে কারা দায়ী? আসলে কি? সিন্ডিকেট, ভারতের দালালি, সংস্কৃতি তো পুরোটাই মানে এই চরকি বলেন, হইচই বলেন, এই ওটিটি বলেন, সব তো ভারতীয়। সব ভারতীয়। মানে আপনি আপনাদের এখানকার কস্টিউম ডিজাইন দেখেন, এখানে ক্যারেক্টার গুলার গেটআপ দেখেন। অ্যা আপনি দেখলেই বুঝবেন যে এটা কি মানে ইন্ডিয়ান কনটেন্ট নাকি এটা আসলে বাংলাদেশের কোনো কনটেন্ট। বাংলাদেশের কনটেন্টের মধ্যে কোনো রকম ইসলামী চর্চা নাই। এদেশে আমি যখন আমি স্টুডিওতে আসছি, আপনি আমাকে সালাম দেননি, আমি আপনাকে সালামের উত্তর দেইনি। এই প্র্যাকটিসগুলো নাই। কারণ এই প্র্যাকটিসগুলো তো ইন্ডিয়ানদের প্র্যাকটিস না। আরেকটা জিনিস আমি হেট করি, ধর্ম যার, যার উৎসব সবার। ১৬-১৭ বছর ধরে এই কথাটা খুবই সুন্দর করে এস্টাবলিশ করছে। ধর্ম যার, যার উৎসব সবার, তাহলে এক কাজ করেন, এই যে আমাদের কোরবানি গেল না? আসেন একসাথে গরুর মাংস খাই রুটি দিয়ে। ধর্ম সেটা তো যার, আসলে যার কেউ উৎসব বলে সব, না। হ্যাঁ, আসেন না। তো সেটা করতে পারবেন না। কিন্তু আপনারা আর্টিস্টরা নাম কাওয়াস্তে মুসলিম, পূজাতে যাবেন, হোলি খেলবেন। হোলি খেলা কার কালচার? কার ধর্ম? মানে আপনি আমাদের রিলিজিয়াসলি তো কতটা জিনিস স্ট্রিক্টলি বলা আছে। সো আপনি ওইটাকে চেঞ্জ করছেন আপনার নিজের স্বাধীনতা, নিজের ভালো লাগাকে বেস করে যে ধর্ম যার, যার উৎসব সবার। আপনারা যে হোলি খেলেন। এই ইনকিলাব মঞ্চটি আসলে হাদি চলে যাওয়ার পরে সেটিকে আপনারা যে গ্রহণ করেছেন, এটির আসলে অবস্থানটি এখন বর্তমানে কোথায় এবং ইনকিলাব যে সেন্টারটি আছে এটি আসলে এর ভবিষ্যৎটি কি? তবে সর্বোপরি হাদি ভাইয়ের অফিস বা এটা ওপেন ফর অল বিকেল ৫টা থেকে রাত ৯টা অবধি খোলা থাকে। এবং শুধু রোববার বন্ধ থাকে এবং ওখানে বসে আমরা আসলে এই আধিপত্যবাদ বিরোধী সাংস্কৃতিক আ যে চর্চাগুলো হচ্ছে এবং সব ধরনের বিচার বিশ্লেষণ, আ পাঠচক্র, আমাদের প্রত্যেকটা কোর মেম্বারদের আলাপ আলোচনা যেটা হাদি ভাই বেঁচে থাকতে করত মাটিতে বসে। মানে সাংস্কৃতিক লড়াইটা, আধিপত্যবাদ বিরোধী এই সাংস্কৃতিক লড়াইটাই হচ্ছে উনার মূল বিষয়। ওইটারই কেন্দ্রস্থল হচ্ছে গিয়ে ইনক্লাব সেন্টার। ওটা আছে আ সদস্য সচিব আব্দুল জাবের এটা খুব শক্ত হাতে, খুব দৃঢ়তার সাথে, মেধার সাথে পরিচালনা করছে এবং আমরা সবাই তো আছি ওর সাথে। এই সেশনে আমাদের একটি টি-20 সেশন থাকে যেটিতে হচ্ছে আমি একটি প্রশ্ন ছুড়ে দেওয়ার পরে একটি শব্দ আমি বলব, আপনাকে ৩ সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। জামায়াত, জামায়াত আ অনেক ভালো ঐক্য, উম সততা, কিন্তু সামটাইম একটু ব্যাকফুটেতে যায়। জাতীয় পার্টি, জাদুঘরে অবস্থান করছে। পরিমণি, কোনো কমেন্ট করতে চাই না। সাজু খাদেম, বাংলাদেশের একজন বিশিষ্ট দালাল। ক্রিকেটার তামিম ইকবাল, টু ফেস। মেহের আফরোজ শাওন, অনেক পরিষ্কার করার পরেও বাথরুমে মাঝে, মাঝে দেখবেন তালাপোকা থেকে যায়। ওনাকে দেখলে আমার মনে হয় তালাপোকাটা এবং প্রয়োজনীয়, এখন আমি ব্র্যান্ডের নাম বলছি না, টয়লেট ক্লিনার দিয়ে ওনাকে ক্লিন করতে হবে প্রপার ভাবে। চঞ্চল চৌধুরী, একজন খুবই ভালো অভিনেতা, সেই সাথে একজন উঁচু মানের দালাল। মমতা ব্যানার্জি, আমার খুব কুৎসিত লাগে ওনাকে নিয়ে কথা বলতে। মানে আমি কথা বলতে চাই না। শফিকুল ইসলাম মাসুদ, স্কিপ করেন, আমি কমেন্ট করতে চাই না। আসনা হাবিব ভাবনা, আহ অ্যানাদার ফ্যাসিবাদী গভর্নমেন্টের খুব হট কেক আরেকটা দালাল। ক্রিশ্চিয়ানো রোনালদো, আমার পছন্দের কেউ না। কিন্তু পৃথিবীর অনেক মানুষ তাকে পছন্দ করে। সেটা ভেবে ভাল লাগে যে আ
এরাই আসলে পৃথিবীকে রুল করে স্পোর্টস দিয়ে। এবার আমাদের আরেকটি সেশন আছে যেটা হচ্ছে প্রিয় সেশন। আমি আপনাকে সব প্রিয় জিনিসগুলো সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাইবো। আপনাকে একদম ইনস্ট্যান্ট অ্যান্সার করতে হবে। হুম। প্রিয় খাবার, প্রিয় খাবার ডিম ভাজা, ডাল ভাত। প্রিয় রং, সাদা। প্রিয় সময়, প্রিয় সময় সকালবেলা। প্রিয় মানুষ, আমার বাবা আর অবশ্যই হাদি ভাই। মানে ২ জন মানে আমার বাবা আর হাদি ভাই। প্রিয় অভিনেতা, এদেশে যেকোনো, হুমায়ূন ফরিদী, প্রিয় ভ্রমণ স্থান, চিটাগং, প্রিয় ফল, আম, প্রিয় যানবাহন, রিক্সা। প্রিয় গান, অনেক প্রিয় গান আছে। অনেক অগণিত, অগণিত মানে এই একটা জায়গায় প্রিয় একটা খুব টাফ বলা। অনেক গান আছে অনেক প্রিয়। একটা লাইন যদি বলতেন। মানে কোনটা বলে সেটা বুঝতে পারছি না। সাবিনা ইয়াসমিনের অনেক গান, সৈয়দ আব্দুল হাদীর অনেক গান, সুবীর নন্দীর অনেক গান। মানে আমি প্রচন্ড পরিমাণ গান শুনি আমার সেলফোনে এয়ারপড দিয়ে। প্রিয় ফুটবল খেলোয়াড়, মেসি, আর্জেন্টিনা মেসি। যেহেতু আমি আর্জেন্টিনা সাপোর্টার। প্রিয় ফুল, অনেকগুলো ফুল প্রিয়। বেলি ফুল প্রিয়, রজনীগন্ধা প্রিয়। এবার একটি শেষ প্রশ্নে আসতে চাই। আ আসাদুজ্জামান আসাদ বর্তমানে কোন রাজনৈতিক মতাদর্শকে আসলে বহন করছে কিংবা গ্রহণ করেছে? আমি ১ম এ বলেছি আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। জন্মেছি স্বাধীনতা নিয়ে। সো আমি কোনো কারো ছত্রছায়ায় থাকতে পারব না। আমি খুব মানে স্বাধীনপ্রিয় একজন লোক। আমাকে জোর করে কোনো কিছু হয় না। কেউ করাতে পারে না আজ পর্যন্ত। আমি নিজে কনভিন্স না হলে আপনি আমাকে ১ কাপ চাও খাওয়াতে পারবেন না। আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে একটা মেসেজ থাকে, সেই মেসেজটা কি হবে? একটা মেসেজ না ২-৩ টা আ ইন্টার রিলেটেড। নিজেকে ভালোবাসেন, পরিবারকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন। আর বাকি যা ইচ্ছা করেন গিয়ে। স্বাধীন আপনি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে।